Hey everyone, this is Samsul Irfin Piyash and you are watching Noob Rider. Welcome to the fourth episode of সাজেক ট্যুর। আমরা এখন সাজেকের থেকে নামবো। আমার আগের এপিসোড যারা দেখছেন তারা দেখছেন আমি আজকেই সাজেক উঠছিলাম, আবার আজকেই সাজেক থেকে নেমে যাচ্ছি। সোলো আসার আসলে এটা একটা বেনিফিট, আমি আমার মন মতো কাজ করতে পারছি। আর নেমে যাওয়ার কারণ হলো আসলে আমি কোনো গ্রুপের সাথে আসি নাই। আর সাজেকের এই শুক্র শনিবারে ওদের হোটেল ভাড়া অতিরিক্ত, আমার ওইটা দিতে ইচ্ছা করলো না। তো এই জন্যই আজকে নেমে খাগড়াছড়ি থাকবো। ইনশাল্লাহ কালকে সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আর এখানে হচ্ছিল ওনাদের বাইক মিলিয়ে খুব সম্ভবত 70 টাকা বিল দেওয়া লাগছিল। এখন হচ্ছিল আমরা নামবো। আমার সামনে যে হিরো থ্রিলার নিয়ে যাচ্ছে ভাই, ওনার সাথে ওনাদের একটা গ্রুপ, মোটামুটি 5টা কি 6টা বাইকের একটা গ্রুপ আসছে। ওনাদের সাথেই আমি মোটামুটি এক হয়ে নেমে যাচ্ছি। তো যাই আস্তে আস্তে নামতে থাকি। আর এই যে খাড়া ঢাল শুরু হয়ে গেছে নামা, বাইক অটোমেটিক যেতেই থাকে, এটার একটা অন্যরকম মজা আছে। আর এই বিকেলে আসলে পাহাড়ের সৌন্দর্য অপরূপ, এটা না আসলে আসলে বোঝানো সম্ভব না। আর এই সেকেন্ড স্কোয়ার্টে নামার আর একটা বড় বেনিফিট পাইছি আমরা, হলো সেকেন্ড স্কোয়ার্টে বাইক এবং গাড়ি দুটার সংখ্যাই নামার ক্ষেত্রে কম থাকে, কেননা ম্যাক্সিমামই হলো সাজেকের আশপাশের যে টুরিস্ট স্পটগুলি আছে ওগুলি ঘুরে দেখবে, এই জন্য আসলে সবাই হলো সকালে স্কোয়ার্টে নেমে যায়। আর সকালে স্কোয়ার্টে নেমে আশপাশটা ঘুরে রাতের বেলা খেয়ে রাতে 8টা-9টার দিকে বাসে রওনা দিয়ে দেয় ঢাকার দিকে। আর সেকেন্ড স্কোয়ার্টে যেতে যেতে অলমোস্ট 7:30 বেজে যায়, সেই কারণে সেকেন্ড স্কোয়ার্টে লোক কম থাকে। তো আমরা মোটামুটি মাত্র 20 কি 25টা বাইক মনে হয় নামতেছি এখন। তো এই জন্য আমরা ওই ট্রাফিকটাও কম পাইছি এবং খুব রিল্যাক্সলি একটা জার্নি হয়েছে। আর সাজেকে তো আসলে এর আগে বাইক নিয়ে আসি নাই, তো নামতে যেটা দেখতেছি ফার্স্ট গিয়ারেই দেখেন গাড়ি ফার্স্ট গিয়ারে আছে। ফার্স্ট গিয়ারে পিছনের ব্রেক আমার ধরা হালকা হালকা করে, তাও গাড়ির স্পিড 20, 22, 23 হচ্ছে না। একবার যদি ব্রেকটা ছাড়ি সাথে সাথে গাড়ির স্পিড 30, 35, 40 উঠে যাচ্ছে। তো এইটা একটা আসলে প্যারা, গাড়ির প্রতি খুব মায়া লাগতেছে। আপনার ইঞ্জিনের সাউন্ড কতটুকু আসতেছে আমি জানি না, কিন্তু প্র্যাকটিক্যালি আমি তো লাইভ শুনছি। লাইভ শুনতে শুনতে আমার কাছে যেটা লাগতেছে যে মানে ইঞ্জিন কোকাচ্ছে, যে একটা গর্জন করতে করতে মানে কষ্ট হচ্ছে ইঞ্জিনের, সেই জিনিসটা আসলে খুবই প্যাথেটিক। এটা যার বাইক সে বুঝে যে আমি গাড়ির কি প্রেশার দিচ্ছি। নামতে থাকি, দেখি একটু সমতল আসলে তারপর আপনাদের সাথে মনে হয় বাকিটা শেয়ার করব। প্রতিবার ক্যামেরাটা অফ করব ভাবি, আসলে অফ করতে পারি না। ওঠার সময়ও সেম কাজই করছি, এবং সেই সেম কাজ করার কারণে একটা ছোট্ট ভুলের কারণে আমার ফাইল করাপ্ট হয়ে গেছে এবং আমি উঠার ফাইনাল ভিডিওটা পাইনি। আর আশপাশে আসলে এত সুন্দর কর্নারিং আর এত সুন্দর ভিউ আসতেছে, ক্যামেরাটা অফ করতেও আসলে মন সায় দিচ্ছে না। এখন ভিউ কতটুকু দেখা যাচ্ছে সেটা আসলে ক্যামেরায় আসতেছে কতটুকু জানি না, খোলা চোখে যা আসতেছে আলহামদুলিল্লাহ। আপনার ক্যামেরা আমার অফ করতে মোটেও মন সায় দিচ্ছে না। তো চলতে থাকুক, যতটুকু পর্যন্ত ভিডিও করা সম্ভব করি। আর আসলে নামতে নামতে সন্ধ্যা হয়ে যাবে। তো সন্ধ্যা হয়ে গেলে মনে হয় না আপনার ওই রাতের ভিউ ভালো লাগবে, কারণ রাতে সবই এক, আশপাশে কিছু দেখা যায় না। এক হেডলাইট বা ফগ লাইটের আলোতে যতটুকু দেখা যাচ্ছে সেম রাস্তা আমরা পার হয়ে যাচ্ছি, না বোঝা যায় আমরা আপিল ডাউনহিল হচ্ছি, না বোঝা যায় আমরা কোন রোড দিয়ে যাচ্ছি। তো সেই কারণে রাতের ভিডিও আমার নিজেরও দেখতে যেমন ইন্টারেস্ট পাই না, আমার মনে হয় না আমার সাবস্ক্রাইবার বা যারা আমার ভিডিও দেখে তাদের কারও ভালো লাগবে। তো সেই কারণে নাইট ভিডিও করার প্রতি আমি ইন্টারেস্টেড না। তো আমাদের এই যে সামনে থ্রিলার, ওনাদের সাথে লোকাল, আমি লোকাল বাইক লুকিং গ্লাসে দেখলেই বা পিছনে সাউন্ড পেলে ছেড়ে দিই। লোকাল বাইকের সাথে সম্ভব না। ওনারা এই রাস্তায় চলতে চলতে ওনাদের রাস্তা মুখস্থ, 3জন হোক 4জন হোক, সেই প্লাটিনা নিয়ে ওনারা বিন্দাস চলে যায়, যেখানে আমাদের একটু হাই সিসির গাড়ি আনলেও আমরা কষ্ট হয়ে যায়। তো এটা অভ্যস্ততার বিষয় আছে। এই দেখেন সবাই এর কস করে এসে চলে গেছে। তো যাক, বিষয় যেটা হলো যে আমাদের এই থ্রিলার ভাই, ওনার অনেক ভাই, আর ওনার সাথে ছিল ইয়াসির ভাই, আরও কয়েকজন ছিল ওনার সাথে। ওনারা মোনোটন, ফেজার, থ্রিলার, আর আরেকটা মেবি ওনার বাইকটা আমি ভুলে গেলাম। এই যে বাইকটা যাচ্ছে, এই বাইকটা আমাকে পিছন থেকে এসে হুটহাট করে প্যারা দিছে, পিছন অনেকক্ষণই সে প্যারা দিছে। তার সাথে খুব সম্ভবত তার আরেকজন পার্টনার আছে FZ ভার্সন 2 নিয়ে।
তো আমরা এখানে এতক্ষণ পর্যন্ত আপনারা যতটুকু আমাকে নামতে দেখছেন, আমাদের সামনে কিন্তু কোনো বাইক কেউ কাউকে ওভারটেক করতেছি না। বাইকও অল্প, আর আপনার সামনে হচ্ছে হলো পুলিশের জিপ আছে, ওটাকে আমরা ক্রসও করতে পারবো না। তো শুধু শুধু স্পিডিং করে তো আসলে লাভ নাই। আর পাহাড়ে স্পিডিং করার মধ্যে কোনো ক্রেডিট নেই। পাহাড়ে আপনি যতটুকু সেফ রাইড করে নিচ পর্যন্ত আসতে পারবেন, সেটাই আপনার ক্রেডিট। তো ওনারা, আমি জানি না কেন হচ্ছে হলো ওনারা হুটহাট করে প্যারা নেয়। যাক, নিতে থাকুক, আমরা আমাদের মতো যেতে থাকি। মাঝখান দিয়ে হচ্ছিলো আমি একটা গ্রুপ রাইডের ফিল পাচ্ছিলাম সোলো এসেও। ওনারা এই ফিলটা আমার নষ্ট করলো, কারণ ওই সামনে থ্রিলারের যে অনেক ভাই আছে, উনি আমাকে প্রপার সিগন্যাল দেয়। আমাদের রাইডিং স্কিল অসাধারণ। তো যেতে থাকি, সামনে যেতে যেতে বাকি দেখা যাক। সাজেকের লাস্টে যে 4-5 কিলোমিটারের একটা খাড়া অংশ আছে, যেটা আসলে সবচেয়ে থ্রিলিং, উঠা এবং নামা দুটার ক্ষেত্রেই। আমরা অলমোস্ট এটা শেষ করে ফেলছি। আর দেখেন কি সুন্দর ভিউ এটা। এই ভিউ খালি চোখ ছাড়া দেখা আসলে সম্ভব না। তো সাজেক আসেন সবাই। আপাতত এখানে পাহাড়ি পরিস্থিতি কিছুটা হলেও শান্ত আছে। মাঝখানে উত্তপ্ত ছিল, তখন অফ ছিল। এখন মোটামুটি আশপাশের মানুষের কাছে যেটা শুনলাম যে এখন ওই রকম সিচুয়েশন নাই, একটু ভালো হয়েছে। মেইন যেটা খারাপ সেটা হচ্ছে হলো আপনার বান্দরবনের ওই সাইডে থানচি বা তিনদু এদিকে গেলে ওই দিকটা একটু বেশি সমস্যা, গোলাগুলি হচ্ছে প্রায়ই। তো খাগড়াছড়িতে আপাতত সিচুয়েশন নর্মাল। তো আপনারা আসতে পারেন। আর জানি না ক্যামেরায় কতটুকু খারাপ দেখা যাচ্ছে। এই যে আমরা এখন যে ঢালটা নামতেছি, এটা জাস্ট মানে দৌড়াচ্ছে গাড়ি। গাড়ি ব্রেক করেও হচ্ছে হলো আসলে থামানো কষ্ট হয়ে যাচ্ছে, যদিও হার্ড ব্রেক করলে থামবে। আর এই যে মোড়টা আসছে, এখান থেকে বামে হচ্ছিল উদয়পুর সড়ক চলে গেছে। আমি ওঠার আগে ভাবছিলাম উদয়পুর সড়কে ঢুকবো, ওই সামনে একটা আর্মি চেকপোস্ট বসাইছে, ওখান থেকে এন্ট্রি করতে দেয় নাই। তো এই জন্য আসলে উদয়পুর সড়কটা আপনাদের দেখানো হলো না। এই যে আমাদের সামনে থ্রিলারের সামনে একটা হচ্ছিল আপনার জিক্সার, আপনার অরেঞ্জ কালারের দেখা যাচ্ছে, আর একটা হলো আপনার এফজেড ভার্সন 2 আছে। দুইজনে পিলিয়ন সহ যাচ্ছে এবং দুইজন আমাদের পুরাটা রাস্তা জ্বালাতে জ্বালাতে আসতেছে। এফজেড ভার্সন 2 এখন আমার পিছনে আছে। এফজেড ভার্সন 2-র মূল সমস্যা হচ্ছে হলো আমরা যেমন দেখেন বাম সাইড দিয়ে আমরা যাচ্ছি, আমরা কর্নার নিলেও আমি আমার লেনে থেকে কর্নার করার চেষ্টা করতেছি। উনি যেটা করতেছে, উনি আমার ডানে আছে। আপনার লুকিং গ্লাসে হয়তো কিছুটা দেখা গেছে, উনি আমার ডানে আছে অল টাইম, এবং ডানে আমার মোটামুটি পিছনে লাগোয়া অবস্থায় আছে। আমি প্রতিটা কর্নারিং মারি বা যেই আপনার আরেক লেনে একটু যদি সরেও আমার কর্নারিং মারার চেষ্টা করি বা যাই করি, আমার সবসময় পিছনে খেয়াল রাখা লাগতেছে যে আমার সাথেই একজন আছে। তো এইটা খুবই ইরিটেটিং একটা বিষয়। হয় সে সামনে চলে যাক, অথবা সে হচ্ছে হলো আমার পিছনে আমরা যেরকম ডিস্টেন্স মেনটেন করতেছি সেটা করুক। কোনোটাই করতেছে না। এই যে এখন ক্রস করে যাচ্ছে, না এটা না, এটা পালসার। এটা হচ্ছিলো আমাদের, আমি যে গ্রুপের সাথে যাচ্ছি ওনারা না, উনি অ্যাকচুয়ালি আমাকে ক্রস করছে। আমাকে পরে যেটা বলছে যে ওই পিছনে এই বাইকের প্যারাকে সে হচ্ছিলো তাড়াতাড়ি ক্রস করছে, আর পারতেছে না। আরেকটা বড় সমস্যা যেটা জিক্সার এবং আপনার এফজেড ভার্সন 2 দুইটারই, এই দুইজন আপনার পিলিয়ন নিয়ে আসছে পাহাড়ে, তাদের ন্যূনতম এক্সপিরিয়েন্স নাই, তারা পাহাড়ের ঢাল ভাঙতে পারতেছে না। যেখানে আমি 3 নাম্বার গিয়ারও সেকেন্ড গিয়ারও আরামসে 30-35-এ ঢাল ভেঙে যাচ্ছি, সেখানে তারা হঠাৎ করে রানিং অবস্থায় স্লো হয়ে যায় এবং সাপের মতো আঁকা বাঁকা ফাইজলামি শুরু করে। তো এটা নিয়ে আমাদের মানে খুবই প্যারা দিচ্ছে তারা, এই গ্রুপটা। এটা আমরা হচ্ছে হলো ফার্স্ট স্কোয়াড একটা ব্রেকে যেখানে থামে ওইখানে ধরছিলাম তাদের। তারা আমাদের বলতেছে ঢাকা থেকে এসে চিটাগাংয়ের মানুষে ঝাড়ি দিচ্ছে, কত বড় সাহস। তো লাকিলি আমার সাথে যে গ্রুপটা ছিল 6 বাইকের, পুরো গ্রুপটাই হচ্ছিলো আপনার চিটাগাংয়ের গ্রুপ। ওনারা পরে ধরছিল যে ঢাকা থেকে আসি আর চিটাগাং থেকে আসি, আপনি চালানোর এই অবস্থা, আপনি শুধু শুধু হচ্ছিলো আবার তর্ক করবেন কেন? তো এটা নিয়ে মোটামুটি একটা কথা কাটাকাটি ওই সিচুয়েশন হয়েছে। তো আরেকটা যেটা শুনলাম অনেক ভাইয়ের কাছে, যে আমরা ওরা যে এই জিক্সারটাকে সামনে যেতে দেওয়া হয়েছিল, ওরা মোটামুটি ধরেন একটা কর্নারিংয়ের টাইমে সে মোটামুটি পাহাড়ের বাইরে চলে যাচ্ছিল। তো সেখানে আপনার লাস্টে লাকিলি কীভাবে জানি সে বেঁচে গেছে। তো ওইটা নিয়ে আমরা কতক্ষণ হাসি তামাশা করছি। আর এই যে খাড়াঢাল যাচ্ছি, ওই জিক্সারটা সামনে গেছে, সামনে যে হচ্ছিলো সে কন্টিনিউয়াসলি ডানে বামে সে সাপের মতো মুভ করে। তো সে ঢাল ভাঙতে তার কষ্ট হচ্ছে, তার অ্যাটলিস্ট হিসাব রাখা উচিত তার পিছনের বাইক তো উঠবে, কেন সবাই এখানে একই ধরনের সিচুয়েশনে আছি। তো সে ওই ইয়েটা আমাদের দেয় না, সে আমাদের প্যারা কন্টিনিউয়াসলি দিয়েই গেছে। আর যে থ্রিলারের যে ভাই আছে, ওনার সাথে চালানো, ওই যে দেখেন উনি সিগন্যাল দিচ্ছে প্রতিটা সেকেন্ডে, ওনার সাথে চালানো একটা অন্যরকম মজা। প্রতিটা জায়গায় সিগন্যাল এবং প্রতিটা রাইডিংয়ের ওনার সাথে আমার রাইড যে করতেছে উনি, প্রতিটা কর্নারিং বলেন পারফেক্ট।
আমি ওনার সাথে রাইড করে, ওনাদের গ্রুপটার সাথে রাইড করে মনে হয়েছে এরকম একটা গ্রুপের সাথে আসলে গ্রুপ রাইড দেওয়া উচিত। আপনার আলতু ফালতু গ্রুপের সাথে না দিয়ে এই ধরনের প্রপার গ্রুপের সাথে যদি রাইড দিই, তাইলে একটা রাইডিংয়ের আলাদা মজা পাওয়া যায়। দুর্ভাগ্যবশত এই জিক্সার আবার আমার সামনে চলে আসছে। তারে যত আমি সাইডে রাখার চেষ্টা করি, আসলে সম্ভব না তারা সাইডে রাখা। সে একটু ওই যে খোলা জায়গা পেলে পাগলের মতো টান দিবে, টান দিয়ে সামনে আসবে। যখন একটা ঢাল ভাঙতে যাব, তখন সে প্যারা খাবে, সাথে আমাকেও প্যারা দিবে। এই যখন ঢাল ভাঙতেছি, তার অবস্থা দেখে সে পারলে রাস্তার বাইরে চলে যাচ্ছে। এটা তো আমি ভিডিও এডিটিংয়ের আসলে আগে আসলে খেয়ালও করি নাই। সেই ধরনের সিচুয়েশনে কয়েকবারই হয়েছে। প্রতিটা ঢাল ভাঙার সময় সে হচ্ছে আরেকজনকে প্যারা দেয়। হইতে পারে আপনার ক্লাচের সমস্যা, আপনার গাড়ি ঢাল ভাঙতে আপনার কষ্ট হচ্ছে, হতেই পারে এই রাস্তায় আসলে। কিন্তু তাই বলে আপনি আপনার কারণে আরেকজনকে বিপদে ফেলার চেষ্টা করবেন, সেটা তো আসলে জাস্টিফাইড না। তো এটা আমাদের কাছে কখনোই কাম্য না। আমরা অলমোস্ট 50%-এর উপরে পথ কাভার দিয়ে দিছি। যে স্পিডে নামার যে স্পিড, তাতে হচ্ছিলো যতটুকু মনে হয় বিকাল থাকতে থাকতেই আমরা খাগড়াছড়ির কাছাকাছি পৌঁছে যাই। খাগড়াছড়ি না হলেও আমরা দীঘিনালা পৌঁছে যাব। তো দীঘিনালা পৌঁছাইতে পৌঁছাইতে রাত হোক আর যাই হোক, দীঘিনালা পৌঁছাইলে আজকে রাতে হচ্ছিলো আমি কালকে যে হোটেলে ছিলাম সেই হোটেলটাতেই থাকবো। আর কালকে সকালে 7টা থেকে 8টার মধ্যে ইনশাল্লাহ ঢাকার দিকে রওনা দিয়ে দিব। টার্গেট যেটা আছে, কালকে বিকালের মধ্যে আমি ঢাকা থাকবো। রাত হওয়ার আগে আগে ঢাকা থাকতে চাই, কেননা যেই পরিমাণ কুয়াশার প্যারা খাইছি আর কুয়াশা দেখছি, তাতে আমি রাতে যদি হাইওয়েতে রাইড করি, ফগ থাকুক আর যাই থাকুক, রাইড করা সম্ভব না। তো সে কারণে আসলে টার্গেট হচ্ছিল আপনার একদম সন্ধ্যার আগে আগে যদি ঢাকা পৌঁছাইতে পারি, বা অ্যাটলিস্ট মেঘনা ব্রিজের কাছাকাছি পৌঁছাতে পারি, তারপর এলাকা আমার পরিচিত, ওইটুক চলে যেতে পারবো। কিন্তু মেইন হাইওয়েটা সন্ধ্যার আগে পার হতে হবে। প্রতিবারই ক্যামেরা অফ করি, প্রতিবারই দেখা যায় সামনে একটা রোদের কারণে পাহাড়ের উপর রোদ পরে একটা সুন্দর সিন সামনে চলে আসে। আবার ক্যামেরা অন করি, আবার একটু পরে দেখা যায় আবার একই ধরনের সিন চলে আসছে, আবার ক্যামেরা অন করতে হয়। জিনিসটাই যে দেখেন, সামনে যত দূর দেখা যাচ্ছে উঁচু পাহাড়, আর এই যতই ঢাল দিয়ে নামি, কোনটা দেখবো, সৌন্দর্য দেখবো না রাস্তা দেখবো, আসলে এটা একটা প্যারা হয়ে যায়। আর ক্যামেরায় আসলে 100% আসে না। যত দামি ক্যামেরাই কিনি, আমার যেটা আমি দেখছি, কখনোই ক্যামেরায় সেই জিনিসটা আসে না। আর না আসলে কিছু করার নাই, আসলে যতটুকু আসে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমি এই জিনিসটা প্রথম ফিল পাইছি হচ্ছিলো সবচেয়ে বেশি আপনার দার্জিলিংয়ে। আমি দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা আমার কাছে দেখে মনে হচ্ছে আই ক্যান টাচ ইট, আই ক্যান ফিল ইট, আই ক্যান টাচ ইট। বাট এটা যখন আমি ক্যামেরার ছবিগুলি বাসায় এসে দেখা শুরু করলাম, ও মাই গড, আপনার হচ্ছে হলো কাঞ্চনজঙ্ঘা মনে হচ্ছে আমরা ধরেন বাংলাদেশে পঞ্চগড় থেকে যেভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেভাবে দেখা যাচ্ছে। অথচ দার্জিলিং থেকে মনে হচ্ছে একদম আমার সামনে, আমি হাত বাড়াইলেই যে ছুঁতে পারতেছি। কিন্তু আসলে সেটা বাস্তব হয় না। তো এই আসলে কিছু করার নাই এই ক্ষেত্রে। তো ক্যামেরায় যতটুকু আসে আসলে ততটুকু শেয়ার করার চেষ্টা করি। তো এই যে আমাদের জিক্সার সাহেব প্যারা কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছে, এটা থামাচ্ছে না। যেমন এই থ্রিলারের ভাই যখন আমাকে হচ্ছে হলো এই ওভারটেকটা করলো, ওভারটেক করার আগে কিন্তু উনি আমাকে সিগন্যাল দিচ্ছে, আমি ওনাকে জায়গা দিচ্ছি, উনি ওভারটেক করে গেছে। কিন্তু ওই ভদ্রলোকের কাছ থেকে আসলে সিগন্যাল তো পরের কথা, কোনো কিছুই এক্সপেক্ট করাটা উচিত না। তো যাক, ওনারা ওনাদের মতো চালাক। ওনাদের লাস্টে ওনারা যেটা করছে, আমাদের ঝাড়ি টাড়ি খেয়ে একটু পরে যে হচ্ছে হলো আমাদের পিছনে অনেক পিছন থেকে আসা শুরু করছে। আমাদের সাথে আর তারা নাই। তো তাও আমরা কিছুটা রিলিফ পাইছি, যে বাঁচছি কিছুটা হইলেও, তো আমাদের পিছ ছাড়ছে। তো আমরা ফার্স্ট স্কোয়াডের ব্রেকের পরে আবার রওনা দিছি। ফার্স্ট স্কোয়াড মানে সেকেন্ড স্কোয়াডে যেটা মাঝখানে ব্রেক দেয়, আমাদের পাস করতে দিছি ওই পাশে গাড়ি আসার পরে আমরা তারপর রওনা দিছি। এখন হচ্ছে হলো দীঘিনালা বলতে বাগাইছড়ির কাছাকাছি আমরা চলে আসছি। বাগাইছড়ি আসলে আমরা খুব সম্ভবত দীঘিনালা একটা ব্রেক দিব, ভাইদের সাথে একটা চায়ের আড্ডা দিব। বাগাইছড়িতেও দিব, দীঘিনালা একটা দিব, তারপরে খাগড়াছড়ি যেয়ে ওনারা চিটাং চলে যাবে, আমি খাগড়াছড়ি থেকে যাব। খাগড়াছড়ি হোটেল একটা এখানে আসলে 700-800 টাকায় আপনি মোটামুটি ভালো মানের হোটেল পাবেন। 700-800 টাকায় এটা আপনি বাইক ট্যুরের সাথে অ্যাড করতে পারেন। যদি আপনি আগে সাজেক এসে থাকেন, তাহলে আপনার জন্য সাজেক নাইট স্টের কোনো দরকার নেই যদি সিঙ্গেল সোলো আসেন, কারণ অত টাকা ভাড়া দিয়ে যেই দেখা জিনিস বারবার দেখার কোনো মজা নাই। আর এই টাইমটা হচ্ছিলো সাজেকে প্রচুর কুয়াশা, আপনি আশপাশে কোনো ভিউই পাবেন না, শুধু কুয়াশা পাবেন। আমি এখন দুপুরবেলা উঠেই আমি কুয়াশা ছাড়া আর কিছু দেখতেছিলাম না আশপাশে। তো আপনারা এই টাইমটায় যদি আসেন সাজেক, তাহলে হচ্ছিল অবশ্যই আপনার ওখানে না থেকে
আমার সাজেশন হচ্ছে হলো আপনারা খাগড়াছড়ি থাকবেন, খাগড়াছড়ি থেকে দেন আপনার হচ্ছে হলো আপনারা ঢাকা বা যেদিকে আপনি যান, কেননা হচ্ছে হলো আপনার ওই যে 2-3 হাজার টাকা ভাড়া সোলো ট্যুরে এসে দেওয়ার থেকে মানে সাজেকের ভিউ আসলে কিছু না। আপনি খাগড়াছড়ি থাকতে পারেন, এই থেকে ফার্স্ট স্পটে আসবেন, সেকেন্ড স্পটে নেমে যাবেন। খাগড়াছড়ি যে আপনার হাতে রেস্ট করতে করতে দেখা গেছে রাতে খাওয়ার সময় হয়ে যাবে, খাওয়া দাওয়া করে বাইক নিয়ে খাগড়াছড়ি টাউনটা আশপাশটা একটু ঘুরে আপনি একটা রিল্যাক্সিস প্রপার একটা ঘুম দিয়ে সকালবেলা উঠে রওনা করতে পারেন। তো আমি ঘুমের গুরুত্বটা আসলে বাইক ট্যুরের ক্ষেত্রে খুবই জরুরি, তো আমি সাজেস্ট করবো আপনাদের এটাই। তো ভিডিওটা লম্বা না করি, সাজেকের ভিডিও তো আপনারা অনেকেই দেখছেন, অনেক রাস্তায় দেখছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে খারাপ লাগলে অবশ্যই হচ্ছে হলো কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, অথবা যারা ফেসবুকে দেখতেছেন তারা একটা ফলো করে দিবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য সামনেও এরকম আরও ভিডিও নিয়ে আসবো। ট্যুর আসলে চাকরি করে দেওয়াটা একটু কষ্টকর, তো চেষ্টা করবো। তাও হচ্ছে হলো আমার নেক্সট টার্গেট হচ্ছে হলো বান্দরবন ঢুকবো ইনশাল্লাহ, সামনে বান্দরবনের ভিডিও দেখবো। আর ফাইনাল টার্গেট হচ্ছে হলো লাদাখ, ইনশাল্লাহ কোনো একদিন যাব, নিজের বাইক না হোক ইন্ডিয়া থেকে রয়্যাল এনফিল্ড ভাড়া করে হলেও যাব। তো সেই জন্য আস্তে আস্তে স্বপ্নর কাছে যাওয়ার জন্য আপনার প্রপার সব কিছু গুছাচ্ছি। যাই হোক, তো আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। টিল দেন, খোদা হাফেজ, টাটা, বাই বাই।